রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ভেঙে গেছে পাকিস্তানে আলোচনা, ইসলামাবাদ ত্যাগ জেডি ভান্সের, যে কোনো সময় যুদ্ধ শুরু। ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে তাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। যুদ্ধক্ষেত্রের মতো আলোচনার টেবিলেও অনড় ছিল ইরান, রাজি হয়নি পারমাণবিক কর্মসূচি ত্যাগের শর্তে। সৌদি আরবে পাকিস্তানের যুদ্ধ বিমান ও সেনা মোতায়েন, ইরানকে অস্ত্র দেবে চীন, কঠোর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। হরমুজ প্রণালী থেকে মাইন অপসারণ কার্যক্রম শুরু যুক্তরাষ্ট্রের। ইরান বলেছে তারা কোনো জাহাজ চলাচল করতে দেবে না। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরান দুই পক্ষের সরাসরি ঐতিহাসিক আলোচনা ভেঙে গেছে কোনো ফলাফল ছাড়া। আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্রের চাপ ও শর্তের কাছে ইরান আত্মসমর্পণ না করায় ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল শনিবারই ইসলামাবাদ ছেড়ে চলে গেছে। ফলে অনিশ্চিত হয়ে পড়েছে পাকিস্তানের উদ্যোগে 15 দিনের যুদ্ধবিরতি। যে কোনো সময় আবার যুদ্ধ শুরু হতে পারে। অনিশ্চিত হয়ে পড়েছে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল। আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রধান শর্ত ছিল ইরান যাতে ভবিষ্যতে পারমাণবিক বোমা তৈরির কোনো ধরনের কার্যক্রম পরিচালনা না করে, সে ব্যাপারে ইরানের পক্ষ থেকে নিশ্চয়তা অর্জন। কিন্তু ইরান যুক্তরাষ্ট্রের এই শর্তে রাজি হয়নি। দীর্ঘ 21 ঘন্টা আলোচনার পর ইসলামাবাদ ছাড়ার আগে সাংবাদিকদের সামনে সংক্ষিপ্ত ব্রিফিং করেছেন জেডি ভান্স। তিনি বলেন, পাকিস্তানের দীর্ঘ আলোচনার পর ইরানের সঙ্গে কোনো চুক্তি হয়নি। ইরান পারমাণবিক অস্ত্র ত্যাগের প্রতিশ্রুতি দেয়নি। আমরা তাদেরকে রাজি করাতে পারিনি। তেহরান আমাদের শর্ত গ্রহণ করতে রাজি হয়নি। এক প্রশ্নের জবাবে জেডি ভান্স বলেন, খারাপ খবর হলো আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি। আমি মনে করি এটি যুক্তরাষ্ট্রের জন্য যতটা না খারাপ খবর, তার চেয়ে অনেক বেশি খারাপ খবর ইরানের জন্য। সংবাদ সম্মেলন শেষে জেডি ভান্স তার টিম নিয়ে সরাসরি এয়ারপোর্টে চলে যান এবং এয়ারফোর্স 2 বিমানে করে ইসলামাবাদ ত্যাগ করেন। ইরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ইরানের দাবি পূরণ ছাড়াই যুক্তরাষ্ট্র একতরফা তাদের শর্ত মেনে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছে, যা ইরানের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। ইরানের দাবি ছিল নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে তারা পারমাণবিক কর্মসূচি সীমিত পর্যায়ে নামিয়ে আনতে রাজি, কিন্তু যুক্তরাষ্ট্র তাতে রাজি নয়। তারা ইরানকে এক্ষেত্রে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে চায়। ইরানের আরেকটি দাবি ছিল হরমুজ প্রণালী ভবিষ্যতে তাদের নিয়ন্ত্রণে থাকবে এবং এ বিষয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি আইনি কাঠামো প্রণয়ন করতে হবে, কিন্তু যুক্তরাষ্ট্র তাও প্রত্যাখ্যান করে। ইরানের বার্তা সংস্থা তাসনিমের এক সংবাদদাতা রবিবার ইসলামাবাদ থেকে জানিয়েছেন, আমেরিকান বাড়াবাড়ি ও উচ্চাকাঙ্ক্ষার কারণে দুই পক্ষ চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। ইসলামাবাদে আলোচনা টেবিলে জেডি ভান্সের নেতৃত্বে যুক্তরাষ্ট্র টিম উপস্থিত থাকলেও মূলত যুক্তরাষ্ট্রে বসে এই আলোচনা পুরোপুরি নিয়ন্ত্রণ করেছেন ইসরায়েলের অনুগত যুক্তরাষ্ট্রের যুদ্ধবাজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জেডি ভান্স বলেছেন, আলোচনা চলাকালে তিনি কমপক্ষে 12 বার ট্রাম্পকে ফোন করেছেন। ইসরায়েল চায়নি যুদ্ধবিরতি হোক এবং সেটাই শেষ পর্যন্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প আলোচনায় হস্তক্ষেপের মাধ্যমে। জেডি ভান্স ইসলামাবাদের সাংবাদিকদের বলেন, আমরা রাষ্ট্রপতির সঙ্গে ধারাবাহিকভাবে কথা বলছিলাম। আমি জানি না আমরা তার সঙ্গে কতবার কথা বলেছি, গত 21 ঘন্টায় 6 বা 12 বারের মতো। আলোচনা ভেঙে যাওয়ার পর ট্রাম্প তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বলেছেন, চুক্তি হোক না হোক তাতে আমার কিছুই যায় আসে না, উভয়ই আমার জন্য সমান। যুদ্ধবিরতির আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন ইরানের পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে। ফলে আলোচনা ভেঙে যাবার পর তার এ ধরনের মন্তব্যে অনেকে বিশ্লেষক মনে করেন তিনি আবার ইরানে হামলা চালাতে পারেন। অপরদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, তাদের ইরান যুদ্ধের লক্ষ্য এখনো পূরণ হয়নি। তারা ইরানের বিরুদ্ধে আরও যুদ্ধ চালিয়ে যেতে চান। 8 এপ্রিল 15 দিন যুদ্ধবিরতি ঘোষণার সঙ্গে সঙ্গে হরমুজ প্রণালী খুলে দিয়েছিল ইরান, কিন্তু ইসরায়েল লেবাননে ধ্বংসাত্মক হামলা পরিচালনার প্রতিবাদে ইরান আবার তা বন্ধ করে দেয়। এরই মধ্যে ইসলামাবাদ আলোচনা ভেঙে যাওয়ার পর বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিশ্বের 20 ভাগ জ্বালানি পরিবহন করা গুরুত্বপূর্ণ এই প্রণালী কবে খুলবে তা নিয়ে। যুদ্ধবিরতির পরপর জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $15 কমে আসলেও আবার তা বাড়তে শুরু করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী পরিষ্কার করার কাজ শুরু করেছে। হরমুজ প্রণালীতে ইরানের পাতা মাইন পরিষ্কারের জন্য যুক্তরাষ্ট্র সেখানে 2টি ডেস্ট্রয়ার মোতায়েন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম। তবে ইরান এই দাবিকে মিথ্যা আখ্যায়িত করেছে। হরমুজ প্রণালী দিয়ে যে কোনো ধরনের সামরিক নৌযান চলাচলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী
আইআরজিসি। সংস্থাটির নৌ শাখা এক বিবৃতিতে জানিয়েছে, এই জলপথ দিয়ে কোনো সামরিক জাহাজ পার হওয়ার চেষ্টা করলে তাদের চরম পরিণতির সম্মুখীন হতে হবে। আইআরজিসি আরও দাবি করেছে, সামরিক জাহাজ চলাচলের ওপর এই বিধিনিষেধ অত্যন্ত কঠোরভাবে কার্যকর করা হবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা ও মধ্যপ্রাচ্য বিষয়ক আলোচক অ্যারন ডেভিড মিলার বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 21 ঘন্টার আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ার পরও ইরানের হাতে আমেরিকার চেয়ে বেশি কার্ড রয়েছে। তারা যে ছাড় দিতে তাড়াহুড়ো করছে না তা স্পষ্ট। তিনি বলেন, ইরানের যুক্তরাষ্ট্রের চেয়ে ধীর গতিতে এগোচ্ছে বলে মনে হচ্ছে। মার্কিন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধবিরতির মধ্যে চীন ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে রোববার এই খবর প্রকাশ করেছে সিএনএন। সাম্প্রতিক গোয়েন্দা মূল্যায়ন সম্পর্কে অবগত 3 জন ব্যক্তির মতে, মার্কিন গোয়েন্দা সংস্থা ইঙ্গিত দিচ্ছে যে চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানে নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আগামী মাসের শুরুতে চীনা নেতা শি জিনপিং এর সঙ্গে আলোচনার জন্য চীন সফরে যাচ্ছেন। গোয়েন্দা তথ্যে এটাও স্পষ্ট হয়েছে যে ইরান গুরুত্বপূর্ণ বিদেশি সহযোগীদের সহায়তায় নির্দিষ্ট কিছু অস্ত্র ব্যবস্থা পুনরায় পূরণ করার সুযোগ হিসেবে যুদ্ধবিরতিকে ব্যবহার করতে পারে। দুটি সূত্র সিএনএনকে জানিয়েছে, এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে বেইজিং এই চালানগুলোর আসল উৎস গোপন করার জন্য তৃতীয় কোনো দেশের মাধ্যমে পাঠানোর চেষ্টা করছে। বেইজিং যে অস্ত্র হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে সেগুলো হলো কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা ম্যান প্যাড নামে পরিচিত। ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে বলেছেন, তেহরানে অস্ত্র পাঠালে বেইজিংকে তার পরিণতির মুখোমুখি হতে হবে। ফ্লোরিডার উদ্দেশ্যে হোয়াইট হাউস ছাড়ার সময় তিনি সিএনএনকে বলেন, চীন যদি তা করে তবে চীন বড় সমস্যায় পড়বে। ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাসের একজন মুখপাত্র বলেছেন, চীন এই সংঘাতের কোনো পক্ষকেই কখনো অস্ত্র সরবরাহ করেনি। এ ধরনের খবর অসত্য। ট্রাম্প সোমবার সংবাদ সম্মেলনে বলেন, গত সপ্তাহে ইরানের আকাশে ভূপাতিত হওয়া F-15 যুদ্ধবিমানটি একটি হ্যান্ড হেল্ড শোল্ডার মিসাইল, একটি তাপ অনুসন্ধানকারী ক্ষেপণাস্ত্র দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছিল। তেহরান আরও বিস্তারিত তথ্য না দিয়ে বলেছে, তারা বিমানটিকে আঘাত করার জন্য একটি নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে। ওই ব্যবস্থাটি চীনে তৈরি ছিল কিনা তা স্পষ্ট নয়। সৌদি আরবে যুদ্ধবিমান ও সেনা পাঠিয়েছে পাকিস্তান। এসব যুদ্ধবিমান ও সেনা ইতিমধ্যে সৌদির বিভিন্ন ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের দাবির প্রেক্ষিতে পাকিস্তান এই পদক্ষেপ নিল। চুক্তি অনুযায়ী পাকিস্তানি যুদ্ধবিমান ও সেনারা সৌদি আরবকে রক্ষা করবে ইরানের হামলা থেকে। খবরে বলা হয়েছে, পাকিস্তান সৌদি আরবে প্রায় 13,000 সেনা মোতায়েন করেছে। আধুনিক ও শক্তিশালী যুদ্ধবিমান পাঠিয়েছে 10 থেকে 18টি। পাকিস্তানের তৈরি F-17 থান্ডার, যুক্তরাষ্ট্রের তৈরি F-16 সামরিক পরিবহন বিমান, C-130 হারকিউলিস জ্বালানিবাহী IL-78 ট্যাঙ্কার এবং এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম রয়েছে এসব বিমানের মধ্যে। 2025 সালের সেপ্টেম্বরে পাকিস্তান ও সৌদি আরব কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে, যেখানে ঘোষণা করা হয় যে যে কোনো একটি দেশের বিরুদ্ধে যে কোনো আগ্রাসন উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে বিবেচিত হবে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের যুদ্ধবিমান এবং সহায়ক বিমান দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের কিং আব্দুল আজিজ বিমান ঘাঁটিতে পৌঁছেছে। শুক্রবার প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সৌদি অর্থমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল্লাহ আল জাদানের বৈঠকের একদিন পর পাকিস্তান যুদ্ধ বিমান ও সেনা পাঠালো। সরকারি কর্মকর্তারা জানান, সফররত অর্থমন্ত্রী পাকিস্তানকে তার দেশের পূর্ণ আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় মধ্যস্থতার ক্ষেত্রে ইসলামাবাদের ভূমিকার প্রতি সৌদি আরবের আস্থার কথা পুনর্ব্যক্ত করেছেন। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ব ব্যবস্থা 3টি ক্ষমতার কেন্দ্রের দিকে ধাবিত হচ্ছে বলে মনে করা হতো। মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়া। এই ধারণা বা বিশ্বাসের ভিত্তি ছিল অর্থনৈতিক পরিধি এবং সামরিক সক্ষমতা, কিন্তু সেই ধারণা এখন আর কার্যকর নেই। বিশ্বশক্তির চতুর্থ একটি কেন্দ্র দ্রুত আবির্ভূত হচ্ছে। সেই শক্তিটি হচ্ছে ইরান। বাস্তবতা হচ্ছে, অর্থনৈতিক বা সামরিকভাবে 3 দেশের সমকক্ষ নয় ইরান, কিন্তু ইরানের অন্য ধরনের একটি শক্তি আছে। এই নতুন শক্তির উৎস হলো বিশ্ব অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ। দীর্ঘদিন ধরে হরমুজ প্রণালী ছিল একটি আন্তর্জাতিক জলপথ, যার মধ্য দিয়ে সব দেশের জাহাজ চলাচল করতে পারত। কিন্তু চলতি বছর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে যে যৌথ সামরিক অভিযান শুরু করে, তার পাল্টা পদক্ষেপ হিসেবে ইরান এই প্রণালীতে এক ধরনের সামরিক অবরোধ
আরোপ করে। বিশ্বের জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সরবরাহের প্রায় 1/5 এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। অদূর ভবিষ্যতে এই সরবরাহ রুটের কোনো বিকল্প নেই। বিশ্লেষকরা মনে করেন, হরমুজ প্রণালীর উপর ইরানের এই নিয়ন্ত্রণ যদি মাস বা বছরব্যাপী স্থায়ী হয়, তবে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থী এক নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তুলবে। অনেক বিশ্লেষক মনে করেন, হরমুজ প্রণালীতে ইরানের এই নিয়ন্ত্রণ সাময়িক। অনেকে আশা করছেন মার্কিন ও মিত্র সেনাবাহিনী শীঘ্রই পরিস্থিতি স্থিতিশীল করবে, তেলের প্রবাহ আবার স্বাভাবিক নিয়মে ফিরে আসবে। কিন্তু এই প্রত্যাশা মোটেও বাস্তবসম্মত নয়। ধরে নেওয়া হয় যে প্রণালীটি নিয়ন্ত্রণ করতে হলে ইরানকে সামরিক উপস্থিতি বা সেনা পাঠিয়ে বন্ধ করতে হবে। কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি এই প্রণালী সামরিকভাবে বন্ধ না করেও নিয়ন্ত্রণ করা যায়। প্রণালীটি ট্যাঙ্কার চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। এরপর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যান চলাচল 90% বেশি কমে গেছে। এর কারণ ইরান সব জাহাজ ডুবিয়ে দিচ্ছে তা নয়, বরং হামলার বিশ্বাসযোগ্য হুমকির কারণে বিমা কোম্পানিগুলো এই পথে জাহাজ পাঠাতে রাজি নয়। বিমা কোম্পানিগুলো হরমুজ প্রণালী দিয়ে যাবে এমন জাহাজগুলোর যুদ্ধের ঝুঁকি সংক্রান্ত কভারেজ প্রত্যাহার করেছে। আবার কেউ কেউ বিমা মূল্য আকাশচুম্বী করেছে। ইরান কয়েকদিন পর পর একটি মালবাহী জাহাজ বা ট্যাঙ্কারে আঘাত করার কারণে ঝুঁকির মাত্রা বেড়ে যায়। ফলে বিমা কোম্পানিগুলো তাদের ঝুঁকির জন্য দাম বাড়াতে থাকে। আধুনিক অর্থনীতির জন্য কেবল তেলের প্রয়োজন নেই, তাদের প্রয়োজন তেল যেমন সঠিক সময়ে, পর্যাপ্ত পরিমাণে এবং ঝুঁকিমুক্তভাবে পৌঁছায়। যখন এই নির্ভরযোগ্যতা ভেঙে পড়ে, তখন বিমা বাজার সংকুচিত হয়, জাহাজ ভাড়ার হার বেড়ে যায়। তখন সরকারগুলো জ্বালানি পাওয়ারকে সাধারণ বাজার লেনদেনের পরিবর্তে একটি জটিল কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে দেখতে শুরু করে। মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্যা এখানে একপাক্ষিক বা অসম। হরমুজ প্রণালী দিয়ে যাওয়া প্রতিটি তেলবাহী জাহাজকে মাইন, ড্রোন বা মিসাইল হামলা থেকে রক্ষা করার জন্য দরকার একটি পূর্ণকালীন সামরিক অপারেশন। এই জন্য নিয়মিত সামরিক উপস্থিতির প্রয়োজন। অন্যদিকে ইরানকে কেবল মাঝে মাঝে একটি ট্যাঙ্কার আঘাত করলেই চলে, যা বিশ্বের তেল সরবরাহ ব্যবস্থার উপর সাথে সাথে প্রভাব ফেলে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন। তিনি ঘোষণা করেন, শক্তি প্রয়োগ করে হরমুজ প্রণালী চালু করা অবাস্তব এবং এটি কেবল ইরানের সাথে আলোচনার মাধ্যমেই সম্ভব। তিনি এর মাধ্যমে স্বীকার করে নেন, ইরানের সম্মতি ছাড়া তেলের প্রবাহ নিশ্চিত করা সম্ভব নয়। কয়েক দশক ধরে পারস্য উপসাগরে সাধারণ একটি ব্যবস্থা কার্যকর ছিল। তেল উৎপাদনকারীরা রপ্তানি করত, বাজার মূল্য নির্ধারণ করত, মার্কিন যুক্তরাষ্ট্র তেল সরবরাহের পথকে নিরাপদ রাখত। এই ব্যবস্থাটি মোটামুটি অস্থিতিশীলতা ছাড়া বহু দশক ধরে চলছে। এখন সেই ব্যবস্থা ভেঙে পড়ছে। উপসাগরীয় দেশগুলোর রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস হল জ্বালানি পণ্য, তেল এবং গ্যাস রপ্তানি। যখন বিমার হার বেড়ে যায় এবং জাহাজ চলাচল অনিশ্চিত হয়ে পড়ে, তাৎক্ষণিকভাবে এর আর্থিক প্রভাব পড়ে। আমদানিকারক সরকারগুলো তখন নিজেদের নীতি পরিবর্তন করে, কার্গো রুট বদলে যায় এবং চুক্তিগুলো পুনর্নির্ধারিত হয়। যদি হরমুজ প্রণালীতে অনিশ্চয়তা বজায় থাকে, তবে উপসাগরীয় দেশগুলোর এখনকার জ্বালানি সরবরাহ ব্যবস্থা অনিবার্যভাবে বদলে যাবে। এর ফলে একটি নতুন আঞ্চলিক ব্যবস্থার জন্ম নেবে। আমদানিকারক দেশগুলো সেই পক্ষের সাথে সমঝোতা করতে বাধ্য হবে যে পক্ষ তাদের রপ্তানির নিরাপত্তা নিশ্চিত করতে পারবে, আর সেই পক্ষটি হচ্ছে ইরান। জ্বালানি পরিবহনের এই বৈশ্বিক প্রভাব সবচেয়ে বেশি দৃশ্যমান হবে এশিয়ায়। জাপান, দক্ষিণ কোরিয়া এবং ভারত উপসাগরীয় জ্বালানির উপর ব্যাপকভাবে নির্ভরশীল। চীন যদিও তার উৎস বহুমুখী করেছে, তবুও দেশটির জ্বালানি আমদানির একটি বড় অংশ এই অঞ্চল থেকে যায়। এই নির্ভরশীলতা চীনের অর্থনৈতিক অবকাঠামোর সাথে সম্পৃক্ত, যার মধ্যে রয়েছে তেল শোধনাগার, শিপিং রুট এবং স্টোরেজ সিস্টেম। এসব দ্রুত পরিবর্তন করা সম্ভব নয়। যদি জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হতে থাকে, তাহলে এর প্রভাব হবে সুদূর প্রসারী। এর মধ্যে রয়েছে উচ্চ বিমা এবং জাহাজ ভাড়ার কারণে পণ্যের দাম বাড়বে, বাণিজ্য ভারসাম্য খারাপ হতে থাকবে, মুদ্রার মান দুর্বল হবে এবং মুদ্রাস্ফীতি বাড়বে। জ্বালানি নির্ভরতা রাষ্ট্রীয় নীতি নির্ধারণে প্রভাব ফেলবে। সরকারগুলো যে কোনো উপায়ে জ্বালানি প্রাপ্তিকে অগ্রাধিকার দেবে। এর ফলে কূটনৈতিক বিকল্পগুলো সংকুচিত হয়ে আসবে। 1970-এর দশকের সেই স্মৃতি আবারও ফিরে আসবে, যখন তেলের সংকটে দীর্ঘস্থায়ী স্থবিরতার জন্ম দিয়েছিল।
হরমুজ প্রণালীতে যে কোনো অচলাবস্থায় ইরান লাভবান হবে। চীন তার প্রবৃদ্ধি ধরে রাখতে উপসাগরীয় জ্বালানির উপর নির্ভর করে। রাশিয়া তেলের উচ্চ মূল্য এবং অস্থিরতা থেকে সুবিধা পায়। ইরান হরমুজ প্রণালীর উপর তার অবস্থানের কারণে বাড়তি প্রভাব পায়। এই তিনটি দেশের প্রত্যেকেরই এমন সব স্বার্থ রয়েছে যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের অর্থনৈতিক স্থিতিশীলতার পরিপন্থী। এই দেশগুলোর মধ্যে কোনো আনুষ্ঠানিক সমন্বয়ের প্রয়োজন নেই। বিশ্ব ব্যবস্থার কাঠামোই তাদের একই দিকে ঠেলে দিচ্ছে। এভাবেই একটি নতুন ব্যবস্থার জন্ম হয়। নতুন বিশ্ব ব্যবস্থা আনুষ্ঠানিক জোটের মাধ্যমে হতে হবে এমন নয়, সময়ের সাথে সাথে অভিন্ন স্বার্থের সমন্বয়ের মাধ্যমে হতে পারে। ইরান, চীন ও রাশিয়ার মধ্যে আমরা এখন সেই চিত্র দেখতে পাই। উদীয়মান এই বিশ্ব ব্যবস্থার অন্যান্য চিত্র আরও ভয়াবহ হতে পারে। ধরা যাক, ইরানের নিয়ন্ত্রণে বিশ্বের 20% তেল, রাশিয়ার হাতে 11% এবং চীন সেই সব তেল শুষে নেয়ার সক্ষমতা রাখে। এই তিন দেশ একটি জোট গঠন করে পশ্চিমা বিশ্বের কাছে বিশ্বের 30% তেল সরবরাহ বন্ধ করে দিতে পারে। এর যে ভয়াবহ পরিণতি হবে তা বোঝার জন্য কোনো সূক্ষ্ম বিশ্লেষণের প্রয়োজন নেই। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের ক্ষমতা মারাত্মকভাবে হ্রাস পাবে। বিশ্ব ব্যবস্থার কেন্দ্রবিন্দু চীন, রাশিয়া এবং ইরানের দিকে সরে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্র এখন একটি কঠিন পরীক্ষার মুখোমুখি হয়ে হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে, অথবা একটি নতুন বিশ্ব জ্বালানি ব্যবস্থা মেনে নিতে হবে। যদি তারা দ্বিতীয়টি বেছে নেয়, তাহলে আন্তর্জাতিক ব্যবস্থা ইরানকে চতুর্থ বিশ্ব শক্তি হিসেবে ধরে নেবে। আবার যদি মার্কিন যুক্তরাষ্ট্র সামরিকভাবে নিয়ন্ত্রণ ফিরে পেতে চায়, তবে তাদের এক দীর্ঘ যুদ্ধে লিপ্ত হতে হবে, যাতে পরাজয়ের আশঙ্কাও প্রবল। ইরান যুদ্ধ এমন কোনো সামরিক সংঘাত নয় যেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সহজে সরে আসতে পারবে। সবকিছু আগের মতো হয়ে যাবে এমন ভাবার কোনো কারণ নেই। নতুন কোনো সমঝোতায় পৌঁছাতে ইরান অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে বড় কোনো মূল্য দাবি করবে। ইরান যুদ্ধ একটি রূপান্তরমূলক যুদ্ধ। এর মাধ্যমে হয়তো বিশ্ব ব্যবস্থা চিরতরে বদলে যাবে। দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে আবারও আলোচনায় উঠে এসেছে পাকিস্তানের পরমাণু সক্ষমতা এবং তার রাজনৈতিক ভাষ্য। বিশেষ করে খাজা আসিফের সাম্প্রতিক বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। তার মন্তব্যে শুধু কূটনৈতিক কড়াকড়ি নয়, বরং এমন এক আক্রমণাত্মক রাজনৈতিক ভাষা ব্যবহার করা হয়েছে যা অনেক বিশ্লেষকের মতে পাকিস্তানের মতো রাষ্ট্রের জন্য অস্বাভাবিকভাবে তীব্র। পাকিস্তানের এই কনফিডেন্সের নেপথ্যে যে তার পারমাণবিক শক্তি, সেটা না বললেও কারো বুঝতে বাকি থাকে না। সাম্প্রতিক ঘটনা প্রবাহে দেখা যাচ্ছে পাকিস্তান আন্তর্জাতিক মঞ্চে, বিশেষ করে ফিলিস্তিন ইস্যুতে ক্রমেই আরও দৃঢ় এবং উচ্চকণ্ঠ ভূমিকা নিচ্ছে। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে পাকিস্তানের প্রতিনিধিরা ধারাবাহিকভাবে ইসরায়েলের সমালোচনা করে আসছে এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে কঠোর ভাষায় বক্তব্য দিচ্ছে। এই অবস্থান নতুন নয়, তবে বর্তমান প্রেক্ষাপটে এর ভাষা ও তীব্রতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর পেছনে আঞ্চলিক রাজনীতি, অভ্যন্তরীণ চাপ এবং বৈশ্বিক শক্তির ভারসাম্যের পরিবর্তন সবকিছুরই প্রভাব রয়েছে। পাকিস্তানের পরমাণু কর্মসূচির ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায় এটি মূলত নিরাপত্তা উদ্বেগ থেকেই গড়ে উঠেছে। 1971 সালের পরাজয় এবং ভারতের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা পাকিস্তানকে একটি শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে বাধ্য করে। পরবর্তীতে ভারতের পারমাণবিক পরীক্ষার জবাবে পাকিস্তানও নিজস্ব কর্মসূচি জোরদার করে এবং 1998 সালে সফল পরীক্ষার মাধ্যমে নিজেকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করে। এই অর্জন পাকিস্তানের জন্য শুধু সামরিক সাফল্য নয়, বরং একটি কৌশলগত নিরাপত্তা নিশ্চয়তা। তবে সময়ের সাথে সাথে এই পরমাণু সক্ষমতার ব্যবহারিক ও প্রতীকী দিক পরিবর্তিত হয়েছে। শুরুতে এটি ছিল মূলত ভারতের বিরুদ্ধে একটি প্রতিরোধমূলক ব্যবস্থা, কিন্তু এখন এটি আন্তর্জাতিক রাজনীতিতে একটি প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের ইস্যুগুলোতে পাকিস্তান তার অবস্থানকে আরও দৃঢ়ভাবে তুলে ধরছে, যেখানে পরমাণু শক্তির বিষয়টি একটি পরোক্ষ বার্তা হিসেবে কাজ করে। বিশ্লেষকরা মনে করছেন খাজা আসিফের বক্তব্য এই বৃহত্তর কৌশলগত যোগাযোগেরই অংশ। তার মন্তব্যে যে ধরনের ভাষা ব্যবহার করা হয়েছে তা শুধু একটি দেশের বিরুদ্ধে নয়, বরং একটি বৃহত্তর ভূরাজনৈতিক অবস্থানের প্রতিফলন। তিনি যে ধরনের ঐতিহাসিক ও আদর্শিক রেফারেন্স ব্যবহার করেছেন তা আন্তর্জাতিক কূটনীতিতে বিরল এবং বর্তমান সময়ের প্রেক্ষাপটে এটা দুঃসাহসিক।
এই ধরনের বক্তব্যের একটি গুরুত্বপূর্ণ দিক হলো এর মনস্তাত্ত্বিক প্রভাব। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে স্ট্র্যাটেজিক সিগন্যালিং একটি গুরুত্বপূর্ণ ধারণা, অর্থাৎ একটি রাষ্ট্র তার বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে অন্য রাষ্ট্রগুলোকে একটি নির্দিষ্ট বার্তা দেয়। পাকিস্তানের এই ধরনের বক্তব্যকে অনেকেই সেই দৃষ্টিকোণ থেকেই দেখছেন। এটি একদিকে সমর্থকদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করে, অন্যদিকে প্রতিপক্ষকে সতর্ক বার্তা দেয়। তবে এই কৌশলে ঝুঁকি রয়েছে। পারমাণবিক অস্ত্রের সাথে জড়িত যে কোনো বক্তব্য আন্তর্জাতিকভাবে অত্যন্ত সংবেদনশীল হিসেবে বিবেচিত হয়, কারণ এই অস্ত্র ব্যবহার মানব জাতির জন্য বিপর্যয়কর হতে পারে। তাই আন্তর্জাতিক সম্প্রদায় সবসময় চায় যে পারমাণবিক শক্তিধর দেশগুলো দায়িত্বশীল আচরণ করবে এবং উত্তেজনা বৃদ্ধি করে এমন বক্তব্য দেয়া থেকে বিরত থাকবে। এই প্রেক্ষাপটে পাকিস্তানের সাম্প্রতিক অবস্থান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কিছু দেশ পাকিস্তানের ফিলিস্তিনপন্থী অবস্থানকে সমর্থন করছে, আবার অন্যরা তার বক্তব্যের ভাষা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। বিশেষ করে পশ্চিমা দেশগুলো এই ধরনের আক্রমণাত্মক ভাষাকে কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী হিসেবে দেখছে। অভ্যন্তরীণ রাজনীতির দিক থেকেও এই বিষয়টি গুরুত্বপূর্ণ। পাকিস্তান বর্তমানে অর্থনৈতিক চ্যালেঞ্জ, রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তা সমস্যার মুখোমুখি। এই পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তা ও পরমাণু শক্তির মতো বিষয়গুলোকে সামনে এনে জনমতকে ঐক্যবদ্ধ করার একটি প্রবণতা দেখা যায়। এটি অনেক দেশের ক্ষেত্রেই দেখা যায়, যেখানে বাহ্যিক হুমকির ধারণা তৈরি করে অভ্যন্তরীণ সমর্থন বাড়ানোর চেষ্টা করা হয়। মধ্যপ্রাচ্যের রাজনীতির সাথে পাকিস্তানের সম্পর্ক এই প্রসঙ্গে গুরুত্বপূর্ণ। পাকিস্তান দীর্ঘদিন ধরে নিজেকে মুসলিম বিশ্বের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উপস্থাপন করে আসছে। ফিলিস্তিন ইস্যুতে তার অবস্থান সেই পরিচয়েরই একটি অংশ। এ কারণে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর বক্তব্য দেওয়া পাকিস্তানের জন্য শুধু কূটনৈতিক অবস্থান নয়, বরং একটি আদর্শিক দায়িত্ব হিসেবেও দেখা হয়। তবে বাস্তবতা হলো, পরমাণু অস্ত্রের উপস্থিতি যতটা শক্তির প্রতীক, ততটাই একটি দায়বদ্ধতার বিষয়। এই অস্ত্রের মালিকানা একটি রাষ্ট্রকে আন্তর্জাতিকভাবে আরও দায়িত্বশীল আচরণ করতে বাধ্য করে, কারণ যে কোনো ভুল পদক্ষেপ বা ভুল ব্যাখ্যা একটি বড় ধরনের সংকট সৃষ্টি করতে পারে। বর্তমান বিশ্বে পরমাণু অস্ত্রের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শীতল যুদ্ধের সময় এটি ছিল দুই পরাশক্তির মধ্যে ভারসাম্য রক্ষার একটি মাধ্যম, কিন্তু এখন যখন একাধিক আঞ্চলিক শক্তি এই অস্ত্রের অধিকারী, তখন পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। পাকিস্তান সেই নতুন বাস্তবতার একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানের এই ধরনের বক্তব্যকে সরলভাবে হুমকি হিসেবে দেখলে ভুল হবে, বরং এটি একটি বহুমাত্রিক কৌশল, যেখানে সামরিক সক্ষমতা, রাজনৈতিক বার্তা এবং আন্তর্জাতিক অবস্থান সবকিছু একসাথে কাজ করে। তবে এই কৌশল যতটা কার্যকর এবং দীর্ঘমেয়াদে এর প্রভাব কী হবে তা এখনো অনিশ্চিত। সব মিলিয়ে বলা যায়, পাকিস্তানের পরমাণু শক্তি শুধু একটি সামরিক বাস্তবতা নয়, বরং এটি একটি রাজনৈতিক এবং কূটনৈতিক উপাদান হিসেবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সাম্প্রতিক বক্তব্যগুলো সেই বাস্তবতার প্রতিফলন। তবে এই শক্তির ব্যবহার কতটা দায়িত্বশীলভাবে করা হচ্ছে এবং এটি বিশ্ব রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলবে, সেটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে সামনে এসেছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।